তো সিনেমাটি শুরু হয় একটি মেয়েকে দিয়ে। প্লাস্টিক সার্জারির পর তার শরীর থেকে ব্যান্ডেজ খুলে ফেলা হচ্ছে। এই মেয়েটি ছিল লিলিকো, যে কেবল তার মুখের ওপর নয় বরং তার পুরো শরীরে সুন্দর দেখাতে অস্ত্রোপচার করায়। ইতিমধ্যে আমরা একজন পুলিশ অফিসার মিস্টার আসাকে দেখতে পাই। সে এবং তার সহকারী লিলিকোর সাথে আলোচনা করছিল। লিলিকো খ্যাতি অর্জনের জন্য, বিখ্যাত হওয়ার জন্য অস্ত্রোপচারটি করেছিলেন। লোকেরা জানত না যে লিলিকোর শরীর এবং মুখ আসল নয়, কিন্তু মিস্টার আসা এটা জানতেন। সে তার সহকারীকে বলে, আমি কখনোই লিলিকোর হাড় এবং পেশির নড়াচড়া একই রকম দেখতে পাইনি। স্পষ্টতই তার অসংখ্য অস্ত্রোপচার হয়েছে এবং তার সৌন্দর্য এমন একটি ফলের মতো, যা বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতরে পচা। পরবর্তী দৃশ্যে আমরা লিলিকোকে একটি সংবাদ সম্মেলনে দেখতে পাই। তাকে অত্যন্ত খুশি দেখাচ্ছিল। লিলিকো যখন তার প্রথম ছবি বানাতে যাচ্ছিলেন, তখন খবরটি কভার করার জন্য অনেক বড় বড় টিভি চ্যানেল সেখানে জড়ো হয়েছিল। আচ্ছা, এরপরে সংবাদ সম্মেলনে আমাদের দেখানো হয় লিলিকো তার ড্রেসিং রুমে তার মেকআপ শিল্পী এবং সহকারীর সাথে। ইতিমধ্যে তার বন্ধু, যার সাথে সে খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে, সে আসে। ফলস্বরূপ সহকারী এবং মেকআপ শিল্পী ঘর থেকে বেরিয়ে যায়। লিলিকো সেই রাতে তার প্রযোজকের সাথে থাকে, চায় যে সে তার পরিচালককে তার সাথে আরও একটি ছবি বানাতে চায়। তারা চলে যাওয়ার পর লিলিকো আয়নায় তার মুখ দেখে আনন্দিত হয়। যখন সে তার মাথায় একটি কালো দাগ লক্ষ্য করে, তার মেকআপ শিল্পী ওই দাগটি লক্ষ্য করে। সে তার প্রযোজকের সাথেও এই বিষয়ে কথা বলে। প্রযোজক ব্যাখ্যা করেন যে এই স্পটটি লিলিকোর অস্ত্রোপচারের একটি পার্শ্ব প্রতিক্রিয়া। এই অস্ত্রোপচারগুলি প্রযোজক নিজেই করেছিলেন, লিলিকোকে সুন্দর করে তোলার এবং তার সৌন্দর্য ব্যবহার করে তার কোম্পানির জন্য আয় করার উদ্দেশ্যে। এই গোপন কথা গোপন রাখার জন্য প্রযোজক এমনকি মেকআপ শিল্পীকে তার মূল্যবান একটি উপহার দেন, আংটি। আমি জানি তুমি এটা ভালোভাবে দেখবে। তাকে আংটি নয়, গোপন কথাটাও দেখাতে হয়েছিল। প্রযোজক আরও একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করলেন, কেবল লিলিকুর মুখ নয়, তার শরীরের প্রতিটি অংশই ছিল নকল। তার শরীরের আসল অংশ ছিল তার চোখ এবং গোপনাঙ্গ। পরের দিন প্রযোজক লিলিকোকে তার ক্ষতের চিকিৎসার জন্য হাসপাতালে ফেরত পাঠান। ক্লিনিকে এলি লক্ষ্য করেন যে অন্যান্য মেয়েরা এসেছিল, নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, কারণ অস্ত্রোপচারের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তাদের শরীর আরও কুৎসিত দেখাচ্ছিল এবং ডাক্তাররা সেগুলি ঠিক করতে পারছিলেন না। লিলিকো মেয়েটির সাথে কথা বলতে যাওয়ার আগেই ডাক্তাররা লিলিকোকে ডেকে পাঠান। ইতিমধ্যে আমাদের মিস্টার আসাকে দেখানো হয়, যিনি এঙ্গো নামে একটি মেয়ের মামলা তদন্ত করছেন, যার মৃতদেহ তার অ্যাপার্টমেন্টে বিকৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। মিস্টার আসাদা তার সহকর্মীকে বলেন যে মেয়েটির প্রাক্তন স্বামী একই বিউটি ক্লিনিকে কাজ করেন। আমরা অনুসরণ করে আসছি। এই ক্লিনিকগুলি তাদের অস্ত্রোপচারে অবৈধভাবে মানব অঙ্গ, হাড় এবং ত্বক ব্যবহার করে, এবং বেশিরভাগ অস্ত্রোপচারই সৌন্দর্যের উদ্দেশ্যে করা হয়, এবং এই অস্ত্রোপচারগুলিতে অত্যধিক ফি নেওয়া হয়। তাছাড়া এই অস্ত্রোপচারের পরেও স্বাভাবিক শরীরের স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ওষুধের প্রয়োজন হয়। যদি কেউ এগুলো কিনতে না পারে, তাহলে তারা ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হয়। কিছু মেয়ে এমনকি এই কারণে যৌন নির্যাতনের শিকার হয়, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এর পরিণতি উন্মোচিত হচ্ছে। মিস্টার আসাদের সহকর্মীরা হতবাক হয়ে পড়েছিলেন যে কেনই দরিদ্র মেয়েরা এত কঠোর পদক্ষেপ নেবে। পরবর্তী দৃশ্যে আমাদের আবার লেকিকো দেখানো হয়েছে, যে অন্য প্রতিটি ফটোশ্যুটের অংশ ছিল। তার এত চুক্তি এবং এত কাজ ছিল যে সে পর্যাপ্ত ঘুমও পেতে পারত না। কিন্তু অর্থ এবং খ্যাতির জন্য সে তার উদ্বেগ এবং বাকি সব। আর সে তার পুরস্কারও পেল। প্রায় প্রতিটি ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি ছাপা হয়েছিল, আর সেগুলো দ্রুত বিক্রি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ লিলিকোর ভক্ত হয়ে ওঠে। লিলিকোর কাছে হলিউড থেকেও সিনেমার অফার আসে। একদিন যখন লিলিকোর সহকারী মিচিকোর সাথে ব্যস্ত সময়সূচি থেকে বাড়ি ফিরছিলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি মেকআপ করো না কেন? মিচিকো উত্তর দিলেন, এটা অকেজো, মেকআপ আমার বার্ধক্য লুকাবে না। মিচিকো চিন্তা না করে এই কথা বলেছিলেন, কিন্তু লিলিকোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চিন্তা হয়ে ওঠে। এটা স্পষ্ট ছিল, অস্ত্রোপচার তার বয়স লুকাতে পারবে না, এবং বয়স বাড়ার সাথে সাথে তার কাজ হারানোর সম্ভাবনা বেশি। এই চিন্তা লিলিকোকে গভীরভাবে বিষণ্ণ করে তোলে। এমনকি সে মনে করে যে সে যদি এমন কেউ থাকত যে তাকে সত্যিকার অর্থে ভালোবাসত। সে তাকে সান্ত্বনা দেয় এই বলে, লক্ষ লক্ষ মানুষ তোমাকে ভালোবাসে। কিন্তু লিলিকো তাকে বলে, আমার নেই যে কেউ আমাকে সত্যিই ভালোবাসে। ভাবতে ভাবতে সে আয়নার সামনে বসে আছে। চুল ঘষতে ঘষতে সে দেখতে পায় যে তার মাথার দাগ আরও গভীর হয়ে গেছে। যখন সে তার মেকআপ মুছে ফেলে, তখন সে তার মুখে আরও দাগ দেখতে পায়, এবং সেগুলি দেখে সে কাঁদে।
সে ভয় পায় যে যদি এই দাগগুলি অথবা অস্ত্রোপচারের কারণে তার সৌন্দর্য সম্পর্কে সত্য জনসাধারণের কাছে পরিচিত হয়ে ওঠে, তাহলে মানুষ তাকে ঘৃণা করবে। লক্ষ লক্ষ যারা একসময় তাকে প্রশংসা করত তারাই তাকে নিয়ে গুজব ছড়াতে শুরু করবে। রাগ এবং দুঃখে সে এমনকি মিচিকোর প্রতি বেশ খারাপ আচরণ করে। সকালে সে দেখতে পায় যে মিচিকো বাড়িতে নেই। সে বাড়িতে তার বোনের কাছ থেকে একটি কার্ড পেয়েছিল যেখানে তাকে জানানো হয়েছিল যে সেও স্কুল ভ্রমণে শহরে ছিল এবং তার সাথে দেখা করতে চায়। লিলিকোর মাও তৎক্ষণাৎ তার সাথে দেখা করতে চেয়েছিলেন, কারণ তিনিও তার পরিবারের অভাব অনুভব করছিলেন এবং তার বোনকে পরে দেখতে পাচ্ছিলেন। লিলিকোর বোন তাকে তার অনেক সমস্যার কথা বলে, যার মধ্যে রয়েছে কেউ তাকে পছন্দ করে না এবং সবাই তাকে ধমক দেয়। লিলিকো তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেয়, বলে যে সে পুরো খরচ বহন করবে। চলে যাওয়ার পর লিলিকো তার বিউটি ক্লিনিকে ফিরে যায়, কারণ আগের রাতে সে লক্ষ্য করে যে তার শরীরে আরও দাগ আছে। ডাক্তার লক্ষ্য করেন যে তার ত্বক আলগা হতে শুরু করেছে এবং শক্ত করা প্রয়োজন। তাই ডাক্তার আরেকটি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন, যা দেখতে অস্ত্রোপচারের চেয়ে মুখের সেলাইয়ের মতো বেশি। লিলিকোর মুখে দাগ ছিল এবং অস্ত্রোপচারটি অ্যানেস্থিসিয়া ছাড়াই করা হচ্ছিল। তার ত্বক সূচ দিয়ে শক্ত করা হচ্ছিল এবং লিলিকো প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। ডাক্তার তখন তাকে বলেন, তোমাকে ব্যথা সহ্য করতে হবে লেডি। মনে নেই, এই ব্যথার আগে কেউ তোমাকে চিনত না। এই অস্ত্রোপচারগুলিই তোমাকে গঠন করেছে। তুমি যা আছো তুমি তাই। এই কথা শুনে বেচারা লিলিকো কিছুই বলে না। ঠান্ডা লাগার মধ্যে যন্ত্রণাদায়ক চিকিৎসা করায় এবং তৎক্ষণাৎ নতুন শোতে ফিরে আসে। এই মুহূর্তে মিস্টার রাসাদাও তার শো দেখছেন। তার সুর শুনে তিনি বুঝতে পারেন যে লিলিকোরে আরেকটি চিকিৎসা করা হয়েছে। তিনি তার সহকারীকে বলেন যে লিলিকোকেও ফাঁস করার সময় এসেছে। এদিকে যখন লিলিকোর প্রযোজক জানতে পারেন যে লিলিকো তার বোনকে টাকা পাঠাচ্ছেন, তখন তিনি ব্যাখ্যা করেন যে তিনি বাড়িতে খুব বেশি টাকা পাঠাতে পারবেন না। লিলিকোর সৌন্দর্য চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং তারপর থেকে লিলিকোকে তার সৌন্দর্য চিকিৎসার জন্য নিজেরাই খরচ করতে হবে। প্রযোজক এবং কোম্পানি ইতিমধ্যে লিলিকোর ওপর তাদের যথাসাধ্য বিনিয়োগ করেছে। এখন তারা একজন নতুন মডেলকে নিয়ে এসেছেন যিনি লিলিকোর চেয়েও বেশি সুন্দরী। তার সৌন্দর্য স্বাভাবিক হয় তিনি হিট। লিলিকো যে অর্ধেকেরও বেশি ফটোশ্যুট করতেন, তা এখন বাজারে যাচ্ছেন নতুন মডেল। তিনি অসংখ্য বিজ্ঞাপন সিনেমা পান এবং অর্ধেকেরও বেশি ম্যাগাজিনের প্রচ্ছদে উপস্থিত হন। এইসবের ফলে লিলিকো গভীরভাবে বিষণ্ণ হয়ে পড়ে এবং সে তা মোকাবিলা করার জন্য মাদকের আশ্রয় নেয়। এই খারাপ সময়ের মাঝে সে আরও একটি খারাপ খবর পায়। তার বন্ধু তাকে ছেড়ে চলে গেছে এবং একজন রাজনীতিবিদের মেয়ের সাথে বাগদান করেছে। এই কথা শুনে লিলি ভেঙে পড়ে এবং লোকটি নির্লজ্জভাবে তাকে বলে, তোমার ভুল ধারণা ছিল যে আমি তোমার মতো একজন সাধারণ মডেলকে বিয়ে করব। লিলিকো এখন রেগে যায় এবং তার মনে একটি নতুন পরিকল্পনা কাজ করতে শুরু করে। তাই সে ব্যক্তিগতভাবে তার সহকারী মিচিকোর সাথে দেখা করে এবং আবিষ্কার করে যে মিকো সেই সময় তার স্বামীর সাথে ছিল। সে সম্ভবত স্নান থেকে বেরিয়ে এসেছিল। লিলিকো তার কাছে যায়, তাকে চুমু খাওয়ার অনুমতি চায় এবং তারপর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার কাছে আসবে। কোনো কারণে ছেলেটি রাজি হয়নি, হয়তো লিলিয়াতে বিখ্যাত ছিল বলেই। সে নিজেকে সীমার বাইরে নিয়ে যায়, এমনকি মিচিকোর সামনেও। মিচিকো তার স্বামীকে অন্য একজন মহিলার সাথে দেখে ভেঙে পড়ে এবং লিলিকো তাকে চাকরিযুক্ত করতে পারে বলে সে নিজেকে থামাতে পারেনি। যাই হোক, পরের দিন লিলিকো একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য এই দম্পতিকে তার বাড়িতে ডাকে। লিলিকো তাদের কৌশলে বলে, আমি জানি তোমরা দুজনেই আমাকে খুব ভালোবাসো এবং আমার জন্য সবকিছু করতে পারো, কিন্তু আমি কেবল একটি ছোট কাজ করতে চাই। তোমাকে একটা মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারতে হবে যাতে তার সৌন্দর্য নষ্ট হয় এবং সে পুড়ে মারা যায়। তারা রাজি হয় এবং মিশন শেষ করার আগে লিলিকো তাদের কাছে আসতে বলে। বেচারা মাচিকো কেবল তার কাজের জন্য লিলিকো তাকে যেসব খারাপ কাজ করতে বলেছিল সেগুলো করছিল, যা সে করতেও চাইত না। পরের দিন যখন তার মেকআপ শিল্পী লিলিকোকে প্রস্তুত করছিল, তখন সে কিছু কালো ছোপের দাগ দেখে লিলিকোর কোমরে। সে বুঝতে পারল যে এগুলো তার সৌন্দর্য পদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়া, তাই সে কিছু বলল না। এমনকি সে তার সহকারীকে ঘর থেকে বের করে দেয় এবং পরে গোপনে প্রযোজকতা বলে যে আমার মনে হচ্ছে এইটি লিলিকোর ইন্ডাস্ট্রিতে শেষ দিন। ইতিমধ্যে মিচিকো এবং তার স্বামী রাজনীতিবিদের মেয়ের মুখও অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়, যাকে লিলিকোর বন্ধু বিয়ে করতে যাচ্ছিল। এরপর মিচিকো এবং তার স্বামী অঝরে কাঁদে। এর একটাই সুবিধা, লিলিকোর লক্ষ্য অর্জিত হয়। লিলিকোর বন্ধু তার কাছে ফিরে আসে। যখন লিলিকো তার ভালোবাসা সম্পর্কে প্রশ্ন করে, তখন সত্য বলার পরিবর্তে যুবকটি বলে, রাজনীতিতে আমার কখনো আগ্রহ ছিল না, আমি তোমার মতো বিখ্যাত হতে চাই। এভাবে তাদের মধ্যে দূরত্ব আবার কমে যায়। পরের দিন আমাদের দেখানো হয় যে মিস্টার আসাদা লিলিকোর সাথে দেখা করতে এসেছেন। তিনি লিলিকোকে বলেন যে মানুষকে প্রতারণা করা একটি অপরাধ। আমি কি প্রতারণা করেছি? লিকো জিজ্ঞাসা করে, আমি কাকে প্রতারণা করেছি? মিস রাসাদা দ্বিধা ছাড়াই বলেন,
তোমার সৌন্দর্য নকল, আর তুমি এটাই দিয়ে সবাইকে প্রতারণা করেছ। যখন তোমার সত্য প্রকাশ পাবে তখন মানুষ তোমার ওপর থুতুও ফেলবে না। আর তুমি যে বিউটি ক্লিনিকে আগ্রহী তাও অবৈধ। তিনি ব্যাখ্যা করেন যে ক্লিনিকটি নারীদের সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষাকে কাজে লাগায়। তারা তখন অবৈধ ওষুধ এবং চিকিৎসা প্রদান করে যা তাদেরকে সুন্দর দেখায়, কিন্তু ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকে নিয়ে যায়। আমি পরামর্শ দেব, তুমি এখনই তাদের ফাঁদ থেকে বেরিয়ে এসো। লিকো উত্তর দেয়, ওকে, এসব বলার কি মানে, এইসবের সাথে আমার কি করার আছে। তারপর হাসতে হাসতে মিস্টার সাদা তার কাছে থাকা সমস্ত প্রমাণ তাকে দিয়ে দেন। লিলি আগে কেমন দেখতে ছিল এবং অস্ত্রোপচারের পরে সে কেমন দেখাশোনা করত সে সম্পর্কে সে সবকিছুই জানে। মিস রাসাদা আরও ব্যাখ্যা করেন, আমি শুধু এটাই জানি না, আমি এটাও জানি যে রাজনীতিবিদদের তোমার কারণে মেয়ের মুখও পুড়ে গেছে, আর মিস্টার রাসাদার কাছে এই অপরাধের সব প্রমাণ আছে। এইসব শুনে লিলিকো এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। সে তার হাত থেকে প্রমাণের ফাইলটি কেড়ে নিয়ে চলে গেল। বাড়ি ফিরে সে প্রমাণের ফাইলটি খুলল এবং দেখতে পেল যে মিস্টার আনাদা সত্য বলছেন। ফাইলের ভেতরে লিলিকোর পুরনো ছবি ছিল, যখন তাকে খুব মোটা এবং কুৎসিত দেখাচ্ছিল। লিলিকো আবার আতঙ্কিত হয়ে পড়ল। সত্য প্রকাশ পেলে কি হবে তা ভেবে চিন্তিত হয়ে পড়ল। নিজেকে শান্ত করার জন্য সে নিজেকে অন্য একটি পদার্থ ইনজেকশন দিয়েছিল। সকালে যখন সে ঘুম থেকে উঠল তখনও সে উত্তেজিত ছিল। সে দেখতে পেল মিচিগো তার জন্য নাস্তা বানাচ্ছে। সে টিভি চালু করে আর একটি চমকপ্রদ খবর আবিষ্কার করে যে সে আগে যে বিজ্ঞাপনে ছিল তা ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে। আজও একটি নতুন মডেল প্রতিস্থাপন করেছই বিজ্ঞাপনে তাকে। এটা তাকে পাগল করে তোলে এবং সে মিচিকোকে আগের মতোই অ্যাসিড দিয়ে তার মুখ পুড়িয়ে ফেলার দায়িত্ব দেয়। মিচিকো ভয় পেয়ে যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাতে পারে না। আজ লিলিকো সংবাদ সম্মেলনে মঞ্চে একই মডেলকে দেখে লিলিকোর আত্মবিশ্বাস ভেঙে পড়ে। তার মন শান্ত করার জন্য সে বাথরুমে যায় এবং নিজেকে অন্য একটি পদার্থ ইনজেকশন দেয়। এখন যেহেতু সে আগের রাতে কিছু পদার্থ ব্যবহার করেছিল এবং আগেরটি শেষ হবার আগেই আবার নিজেকে ইনজেকশন দিয়েছিল, তার প্রকৃত ভ্রান্ত ধারণা শুরু হয়। সে মঞ্চ জুড়ে প্রজাপতি উড়তে দেখে যা সে ধরার চেষ্টা করে। সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অদ্ভুত খাচরণ করে। সংবাদ সম্মেলনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সবাই তার অস্বাভাবিক আচরণের ছবি তোলে এবং পরের দিন সংবাদপত্র এবং ম্যাগাজিনগুলি তার অদ্ভুত কার্যকলাপের প্রতিবেদনে ভরে যায়। পটভূমিতে যখন মিচিকো যায় অন্য মডেলটিকে শেষ করে দেবার পরিকল্পনা বাস্তবায়ন করতে, সে দেখে অন্য মডেলটিও খুব দুঃখিত। ও মিচিকোকে বলে যে আমাদের মতো মডেলদের যৌনযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। যতক্ষণ আমাদের মুখ, আমাদের যৌবন থাকে ততক্ষণ আমাদের অর্থ উপার্জনের জন্য তৈরি করা হয় এবং তারপর আমাদের ফেলে দেওয়া হয়। এই কথা শুনে মিচিকো আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার কাজ শেষ করতে অক্ষম হয়। পরের দিন সকালে যখন লিলিকো ঘুম থেকে ওঠে তার প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং বমি হয়। মিচিকো তার সাহায্যে এগিয়ে আসে এবং সে রেগে জিজ্ঞাসা করে, আমার কাজ কি শেষ? মিচিকো তাকে বলে, আমি তোমার কাজ করতে পারিনি। এই কথা শুনে লিলিকো এতটাই রেগে যায় যে সে মিচিকোকে চড় মারে এবং তার বাড়ি থেকে বেরিয়ে কাজে যাবার জন্য বেরিয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছিল আর সে টেরও পায়নি। ঘরের ভেতরে মিচিকো লিলিকোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ খুঁজে পেল যে মিস্টার আশা তাকে ছেড়ে চলে গেছেন। তার চড় এবং তার ওপর ভোগা সমস্ত নির্যাতনের প্রতিশোধ নেবার জন্য মিচি এটি পাঠিয়েছিল। প্রধান প্রেস আউটলেট প্রমাণ এত বড় গোপন তথ্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ইন্টারনেটে লিলিকোর বিরুদ্ধে একের পর এক প্রমাণ ছড়িয়ে পড়ে। সবাই তার সম্পর্কে কথা বলছিল এবং তাকে ঘৃণা করতে শুরু করেছিল। লিলিকোর ভয়ের দিন এসে গেছে, কিন্তু সে ভাবতেও পারেনি যে এত তাড়াতাড়ি আসবে। এই মুহূর্তে লিলিকোর বাড়ির বাইরে অসংখ্য সংবাদ উপস্থাপক ছিলেন যারা তাকে তার অস্ত্রোপচার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী ছিলেন। কিন্তু লিলিকোর দরজা খুললেন না। তার বিষণ্ণতা বাড়ার সাথে সাথে তার শরীরে দাগও আরও বেড়ে গেল। অন্যদিকে আমরা মিস্টার আসাকে দেখতে পাই, যাকে পুলিশ কর্তৃক বরখাস্ত করা হয়েছে কারণ তিনি বিউটি ক্লিনিক সম্পর্কে অনুমতি ছাড়াই তথ্য ফাঁস করেছিলেন। এটি করে তিনি বিউটি ক্লিনিকের মালিকদের তাদের অপরাধ গোপন করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু পুলিশ সুযোগ পাওয়ার আগেই তাদের গ্রেপ্তার করতে চেয়েছিল। লিলিকোকে ইন্ডাস্ট্রিতে পরিচয় করিয়ে দেওয়া বিজ্ঞাপন কোম্পানির ওপরও প্রশ্নের উত্তর দেওয়ার চাপ বেড়ে যায়। অবশেষে তারা একটি সংবাদ সম্মেলন করতে বাধ্য হয় এবং প্রযোজক লিলিকোকে ব্যাখ্যা করেন, আমি তোমার জন্য একটি স্ক্রিপ্ট লিখেছি, এর প্রতিটি শব্দ মুখস্থ করো, তুমি এই স্ক্রিপ্ট ছাড়া আর কিছুই বলবে না, আমাদের আইনজীবী বাকি সব কিছু পরিচালনা করবেন। লিলিকোর কোম্পানি সুনামও তার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার চলে যাওয়ার পর একজন মেকআপ শিল্পী আসেন,
যিনি মেকআপ দিয়ে লিলিকোর সমস্ত দাগ লুকিয়ে রাখেন। এরপরে লিলিকো সংবাদ সম্মেলনে প্রবেশ করেন। লিলিকো জানতেন যে কেউ তাকে বিশ্বাস করবে না এবং কেউ তাকে আর পছন্দ করে না। তার সংবাদ সম্মেলনকে স্মরণীয় করে রাখার জন্যে লিলিকো হাতে একটি ছুরি নিয়ে এসে সবার সামনে নিজের চোখে ছুরি মেরে ফেলেন। তার এই কর্মকাণ্ড তার শেষ ম্যাগাজিনের প্রচ্ছদকে আরও জনপ্রিয় করে তোলে। যাই হোক না কেন, ঘটনাক্রমে লিলিকোর কেরিয়ার ধ্বংস হয়ে যায় এবং যে বিউটি ক্লিনিকটি তার কেরিয়ার ধ্বংস করে দিয়েছিল তার কথাও খুব একটা বলা হয়নি, বন্ধও করা হয়নি। আমরা মিস্টার অ্যাসান্ডা এবং তার সহকারীকে রাস্তায় হাঁটতে দেখি। একটা মেয়ে তাদের কাছে ঠিকানা জিজ্ঞাসা করার জন্য এগিয়ে আসে। মেয়েটি তাদের কাছে পরিচিত বলে মনে হয়েছিল। মিস্টার অ্যাসান্ডা তার সহকারীকে বলেন যে এই মেয়েটি লিলিকোর বোন, যার অস্ত্রোপচারও হয়েছিল। বিউটি ক্লিনিকটি অবৈধ কার্যকলাপ সত্ত্বেও বন্ধ করা হয়নি, কারণ এর চাহিদা ছিল। তারপর আমাদের সেই মডেল দেখানো হয় যিনি লিলিকো স্থলাভিষিক্ত হন। তিনি শহরের আলোচনার বিষয় ছিলেন। কাজ শেষ করে যখন সে তার ঘরে ফিরে আসে, তখন সে তার চেয়ারে কেউ বসে থাকতে দেখে। চেয়ারটি ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে এটি আর কেউ নয়, লিলি, যে নতুন বোতলটি দেখে হাসে। এবং এখানে সিনেমাটি শেষ হয়। কেন লিলি শেষবারের মতো তার কাছে এসেছিল তার রহস্য দিয়ে। সে কি তার কেরিয়ারের শেষের দিকে রাগ প্রকাশ করতে চাইছিল তাকে শেষ করে দিয়ে? কেরিয়ারের শেষের দিকে রাগ প্রকাশ করতে চাইছিল, নাকি লিলিকো তার সবকিছু কেড়ে নেওয়ার